৩,০০০ রুশ সেনা ভারতে মোতায়েন হবে, আর এর প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুধু সেনাই নয়, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর আরও অনেক সামরিক সরঞ্জামও রাশিয়া নিয়ে আসবে, যেগুলো ভারতে ডিপ্লয় করা হবে। আর এই পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে ভারত আর রাশিয়া একসঙ্গে কাজ করছে। কিন্তু এতে ভারতের কি লাভ হবে? ভারত এমন কি পাবে? আর কেন রাশিয়ার সেনা ভারতে মোতায়েন করা হচ্ছে? এই সব কিছু আমি আপনাকে একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। আর এটা জানা খুব দরকার, কারণ এই খবর খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে, আর অনেকেই এর ওপর ফেক নিউজ ছড়াবে। সেগুলো থেকে আপনাকে বাঁচানোর জন্যই আমি সব কিছু খুলে বলছি, তাই ভালো করে মন দিয়ে শুনবেন। দেখুন, আসলে হয়েছে কি, গত বছর অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৫ সালে ভারত আর রাশিয়ার মধ্যে একটা বড় ঐতিহাসিক চুক্তি হয়েছিল। আর এই চুক্তির নাম ছিল রেলস, মানে রেসিপ্রোকাল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে দুটো দেশ ঠিক করেছে যে দরকার পড়লে একে অপরের দেশে ৩,০০০ করে সেনা মোতায়েন করতে পারবে। মানে প্রয়োজনে ভারতের ৩,০০০ সেনা রাশিয়ায় মোতায়েন হবে, আর রাশিয়ার ৩,০০০ সেনা ভারতে মোতায়েন করা যাবে। শুধু তাই নয়, একসঙ্গে ৫টা বড় যুদ্ধজাহাজও একে অপরের দেশে মোতায়েন করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ১০টা সামরিক বিমানও একে অপরের দেশে মোতায়েন করা যাবে। এই বিমানগুলো ফাইটার জেটও হতে পারে, আবার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও হতে পারে। এই চুক্তিটা যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, কিন্তু এটা ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হয়ে গেছে। আর এখন রিপোর্ট আসছে যে ভারত আর রাশিয়া দুজনেই একে অপরের দেশে প্রায় ৩,০০০ সেনা মোতায়েন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন আপনার মাথায় সবচেয়ে বড় প্রশ্ন আসবে, এই সেনারা কি করবে? যুদ্ধ করবে নাকি? না, ব্যাপারটা সেটা না। এই চুক্তির অধীনে যে সেনারা যাবে তারা আসলে একে অপরের সঙ্গে ট্রেনিং করবে, স্কিল শেয়ার করবে, নতুন নতুন জিনিস শিখবে। এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হল দুই দেশের সেনার মধ্যে ভালো সমন্বয় তৈরি করা। এটা খুবই জরুরি। কাল যদি এমন পরিস্থিতি আসে যে ভারত আর রাশিয়াকে কোনো এক কমন শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়তে হয়, তাহলে যদি দুই দেশের মধ্যে ঠিকমতো সহযোগিতা না থাকে, তাহলে এখানে কোনোভাবেই ঠিকঠাক সমন্বয় করা যাবে না। তখন তারা একসঙ্গে মিলেও লড়তে পারবে না। তাই এই সমন্বয় তৈরি করাও খুবই জরুরি। আর সবচেয়ে বড় কথা, দুই দেশের সেনাকে একসঙ্গে নিয়ে আসা, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি করাও এই চুক্তির প্রধান উদ্দেশ্য। কিন্তু এখন আপনি বলবেন, আরে ভাই, এর জন্য তো দুই দেশ আগেই নিয়মিত যুদ্ধাভ্যাস করে। প্রতি বছর রাশিয়া থেকে সেনা আসে, কখনো আমাদের নেভির সঙ্গে যুদ্ধাভ্যাস করে, কখনো আমাদের স্থলসেনা যায় রাশিয়ায় যুদ্ধাভ্যাস করতে। তাহলে এর জন্য স্পেশাল ৩,০০০ সেনা ডিপ্লয় করার দরকার কি? এইখানেই আসল বিষয়টা আছে। দেখুন, আপনি প্রতি বছর রাশিয়ার সঙ্গে আলাদা আলাদা যুদ্ধাভ্যাস করেন, আমাদের এয়ারফোর্স, নেভি, আর্মি সবাই। অনেক সময় তো বছরে ৩-৪ বার পর্যন্ত যুদ্ধাভ্যাস হয়ে যায়। আর প্রতিবারই যেই দেশে যুদ্ধাভ্যাস হয় সেখানে আপনাকে নিজের সেনা পাঠাতে হয়, আবার ফিরিয়ে আনতে হয়। এতে অনেক সময় নষ্ট হয় আর অনেক টাকাও খরচ হয়। এই কারণেই এই যুদ্ধাভ্যাসগুলো অনেক ব্যয়বহুল হয়ে যায়। এর সবচেয়ে ভালো সমাধান হল আপনি যদি ২-৩ হাজার সেনাকে সেখানেই মোতায়েন করে দেন, যারা সারা বছর একসঙ্গে যুদ্ধাভ্যাস করবে, একে অপরের সঙ্গে কোঅপারেশন করবে। এতে বারবার নিয়ে যাওয়া আনার ঝামেলাই শেষ হয়ে যাবে। আর এই কারণেই এই এগ্রিমেন্ট করা হয়েছে। কিন্তু এর থেকেও ভারত এমন একটা জিনিস পায় যেটা খুবই গুরুত্বপূর্ণ, চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী মিত্র। আপনি বলবেন, সেটা কিভাবে? আসলে এই রেলস এগ্রিমেন্টটা খুবই শক্ত। কাল যদি রাশিয়ায় সরকার বদলে যায়, সেখানে অন্য কেউ ক্ষমতায় আসে, তবুও এই চুক্তি চালু থাকবেই। এটা কোনোভাবে বদলানো যাবে না। এমনকি ধরুন ভবিষ্যতে ভারতের কোনো যুদ্ধজাহাজ চীনের বিরুদ্ধে কোনো অ্যাকশনে আছে বা যুদ্ধে জড়িত, আর মাঝখানে তার কোনো সমস্যা হয়ে গেল, যেমন খারাপ হয়ে গেল, মেরামতের দরকার পড়ল বা তেল কমে গেল, তখন সেই জাহাজ রাশিয়ায় গিয়ে আশ্রয় নিতে পারবে। রাশিয়ার যত সামরিক বন্দর আছে বা বড় সিভিল বন্দর আছে, সেখানে গিয়ে তেল নিতে পারবে, মেরামত করাতে পারবে। আর রাশিয়ার সেনাবাহিনীকে কোনো প্রশ্ন না করেই সব ধরনের সাহায্য করতে হবে। আর এটাই আমাদের জন্য গেম চেঞ্জার। এটা এই জন্য কারণ স্ক্রিনে দেখুন, এটা হলো চীনের জনসংখ্যার ম্যাপ। আপনি দেখুন, ভারতের দিকটায় খুব বেশি মানুষ থাকে না, মোটামুটি ৪-৬%। কিন্তু ৯০%-এর বেশি মানুষ থাকে তাদের পূর্ব দিকে, মানে জাপান আর দক্ষিণ চীন সাগরের দিকে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে যদি দুই দেশের মধ্যে যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়, তাহলে আমাদের ওই পূর্ব দিকেই আঘাত করতে হবে, সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে হবে। আপনি দেখুন ওটা ভারতের থেকে কত দূরে। কাল যদি সেখানে কোনো সমস্যা হয়ে যায়, তখন আমরা আমেরিকার মিত্র দেশগুলোর ওপর তো আমরা ভরসা করতে পারি না, কারণ জাপানও ভয় পায় এমন দেশ, কোরিয়া তো ভয় পাই, আর ফিলিপিন্সের ব্যাপারেও ভরসা করা যায় না, সেও চীনের চাপের সামনে ঝুঁকে পড়ে। এই অবস্থায় রাশিয়া একটা শক্তিশালী পার্টনার, যে ওই এলাকায় থাকা আমাদের যুদ্ধজাহাজগুলোকে, যদিও ওগুলো চীনের ওপর হামলা করতে না গেলেও, শুধু চাপ তৈরি করতে গেলেও তাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারে।
এই কারণেই এই রেলস চুক্তি আমাদের জন্য খুবই কার্যকর। আর শুধু তাই নয়, এটা মনে রাখবেন, এর মাধ্যমে আমাদেরও সুযোগ মিলছে যে আমরা আমাদের সেনাদের স্থায়ীভাবে রাশিয়ার কোনো ঘাঁটিতে মোতায়েন করতে পারি, যাতে চীনের উপর নজরও রাখা যায়। হ্যাঁ, এই কারণেই ভারত আর রাশিয়া দুই দেশের জন্যই রিলস খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এটা কার্যকর হওয়ার পর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে আমেরিকা আর চীন। কারণ একদিকে রাশিয়া ভারতকে চীনের একেবারে কাছাকাছি জায়গায় সুযোগ দিয়েছে, আর অন্যদিকে আমরা রাশিয়াকে হিন্দ মহাসাগরে জায়গা দিয়েছি, যাতে রাশিয়া আমেরিকাকে মোকাবিলা করতে পারে। আর এই কারণেই এটা কার্যকর হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একদিকে যেখানে চীনের রাজধানী বেইজিংয়ে, আর অন্যদিকে আমেরিকার পেন্টাগনেও এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে দুই দেশই হিসাব করছে। মানে এক কথায় বলতে গেলে এই রিলস চুক্তির মাধ্যমে আমরা কোথাও না কোথাও এই দুই দেশের কৌশলকে চ্যালেঞ্জ তো অবশ্যই করেছি, কিন্তু একটা এমন বিষয় আছে যেটার দিকে কোনো কৌশলবিদ ঠিকমতো নজর দিচ্ছে না। আমি আপনার নজর ওই দিকে দিয়ে দিচ্ছি। সেটা হলো রাশিয়া আর চীনের মধ্যে কানেকশন। গত কয়েক বছরে এটা খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল, আর এক সময় এমন মনে হচ্ছিল যে রাশিয়া ভারতের থেকে বেশি চীনকে গুরুত্ব দিচ্ছে, আর একভাবে রাশিয়া ধীরে ধীরে চীনের একটা স্যাটেলাইট স্টেট হয়ে যাচ্ছে। মানে যেমন পাকিস্তান একভাবে আমেরিকার স্যাটেলাইট স্টেট, ঠিক তেমনই চীন রাশিয়াকে নিজের স্যাটেলাইট স্টেট বানানোর চেষ্টা করছে। এটা ভারতের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি। এই কারণেই ভারত শুধু রাশিয়ার কাঁচা তেল কেনা বাড়ায়নি, বরং রাশিয়ার সঙ্গে পুরো বাণিজ্যও আমরা বাড়ানো শুরু করেছি, যাতে রাশিয়া পুরোপুরি চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে আর তার স্যাটেলাইট স্টেট না হয়ে যায়। কিন্তু এই যে রিলস চুক্তি, এটা একভাবে এই দুই দেশের মধ্যে থাকা কানেকশনের ওপর আঘাত করেছে। ভবিষ্যতে এই রিলস চুক্তি রাশিয়া আর চীনের মধ্যে একটা বড় ফাটল তৈরি করবে, বিশেষ করে তখন যখন রাশিয়া ভারতীয় যুদ্ধজাহাজকে আশ্রয় দেওয়া শুরু করবে। সেই সময় চীন খুবই রেগে যাবে, আর এর ফলে দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হবে। এই কারণেই কৌশলগত দিক থেকে এটা আমাদের জন্য লাভজনক তো বটেই, কিন্তু রাশিয়া আর চীনের ওই কানেকশন ভাঙার ক্ষেত্রেও এটা একটা ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে। কিন্তু একটা বিষয় আছে যেটা আমাদের সবার নজরে রাখা উচিত। এই ব্যাপারে আমেরিকা কি প্রতিক্রিয়া দেয়, কারণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন এই ডিপ্লয়মেন্ট পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, তখন পেন্টাগনকে এই নিয়ে প্রশ্ন করা হবে। কারণ প্রতি সপ্তাহেই সেখানে প্রেস ব্রিফিং দেয় ডিফেন্স মিনিস্ট্রি, যেটা আমেরিকার পেন্টাগন। তখন তারা এই বিষয়ে কি বলে সেটা দেখার বিষয় হবে, আর তারপর ভারত কিভাবে সেটার জবাব দেয় সেটাও গুরুত্বপূর্ণ হবে। কারণ আমেরিকার সঙ্গে সম্পর্কও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসার দিক থেকে আর চীনের বিরুদ্ধে কৌশলগত দিক থেকেও। তবে এই বিষয় নিয়ে আপনার কি মত, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে একটা প্রবাদ আছে, সমুদ্র সবার, কিন্তু কেউ যদি তার পথ আটকে দিতে চায়, শেষ পর্যন্ত তারই ক্ষতি হয়। 2026 সালে এই কথাটা আবার বাস্তবের মতো মনে হচ্ছে। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলা উত্তেজনা আগে থেকেই বিশ্বকে চিন্তায় ফেলেছিল, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শুরুতে অনেক দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল ছিল, তাদের মনে হচ্ছিল আমেরিকা বেশি কড়া আচরণ করছে, কিন্তু ধীরে ধীরে সেই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। এর বড় কারণ হল হরমুজ প্রণালীতে ইরানের আচরণ। হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই পথ বন্ধ করার হুমকি বা নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন খবর আসে যে ইরানের নৌবাহিনী একটি ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালিয়েছে। এতে জাহাজের ক্ষতি হয় এবং বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ কারণ ভারত এই পুরো পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করছিল, তাই এই ঘটনাকে শুধু ভুল বলে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছে, কূটনৈতিকভাবে জবাব চাওয়া হয়েছে, পাশাপাশি সমুদ্রে নিজেদের উপস্থিতিও বাড়ানো হয়েছে। ভারত মহাসাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ঝুঁকি হলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যায়। শুধু তাই নয়, ভারত উন্নত নজরদারি ব্যবস্থাও চালু করেছে। দূরপাল্লার নজরদারি বিমান ব্যবহার করে সমুদ্রের ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে কোনো বিপদের আগেই সতর্ক হওয়া যায়। একই সঙ্গে এটাও পরিষ্কার করা হয়েছে যে সতর্ক করার পরেও যদি আক্রমণ হয়, তাহলে জবাবও করা হবে। ইরানের কৌশল মূলত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সমুদ্র কোনো এক দেশের সম্পত্তি নয়। আন্তর্জাতিক বাণিজ্যের পথ সবাই ব্যবহার করবে, এটা সবার অধিকার। তাই একতরফা নিয়ন্ত্রণ কোনোভাবেই মানা হবে না।
এই পুরো ঘটনায় একটা বড় ঝুঁকিও আছে। যদি হরমুজ প্রণালী অস্থির হয়ে যায় তাহলে তেলের দাম বাড়বে, বাণিজ্য বাধাগ্রস্ত হবে, আর তার প্রভাব পড়বে অনেক দেশের অর্থনীতিতে। অর্থাৎ একটি ছোট ঘটনা খুব সহজেই বড় বৈশ্বিক সমস্যায় পরিণত হতে পারে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং সমুদ্রের স্বাধীন ব্যবহার আর নিয়ন্ত্রণের প্রশ্ন বড় হয়ে উঠেছে। ভারত এই অবস্থায় শক্ত কিন্তু শান্তভাবে এগোচ্ছে, নিজের সীমান্ত রক্ষা করছে, কিন্তু অযথা সংঘাত বাড়াতে চাইছে না।